হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আমি হচ্ছি ইঞ্জিনিয়ার মিজান। আমি বুয়েট থেকে পাশ করেছিলি সেই 1998 সালে। আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 91। তো সেটা হচ্ছে তোমাদের সাথে আমি কেমিস্ট্রি নিয়ে কিছু আলোচনা করব এবং তোমাদের সাথে চেষ্টা করবো কেমিস্ট্রি নিয়ে কিছু ক্লাস নিতে। তো কেমিস্ট্রি কেন? হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এই সাবজেক্টে আমি খুব পছন্দ করি। ইনফ্যাক্ট আমার জীবনে একটা মজার কাহিনী হচ্ছে যে বুয়েটের অ্যাডমিশন টেস্টে মানে এই কেমিস্ট্রি আমাকে বাঁচিয়েছিল আসলে। কীভাবে সেটা, যেমন ম্যাথে আমার একটু খারাপ হয়ে গিয়েছিল, হ্যাঁ, ফিজিক্সটা মোটামুটি ছিল, বাট কেমিস্ট্রিতে আমার একটা কনফিডেন্স ছিল যে আমি 100তে 100ই মনে পেয়েছিলাম। হ্যাঁ, সেই জন্য আমি মনে হয় চান্স পেয়েছিলাম। তো এনিওয়ে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কেমিস্ট্রি আমার খুবই একটা ফেভারিট সাবজেক্ট। সো আমি চেষ্টা করব আমার কেমিস্ট্রি নিয়ে যে এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে, সো দ্যাট তোমরা যেন একটু উপকৃত হতে পারো। সো তোমাদের উপকার হলেই আমি হ্যাপি। তো শুরু করবো আজকে একটা টপিক দিয়ে, সেটা হলো যে পরমাণুর পারমাণবিক ভর, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর। এই টপিকটা তোমাদের এইচএসসিতে যেমন গুণগত রসায়নে আছে চ্যাপ্টার 2-তে, আবার তোমরা এসএসসিতেও কিন্তু পড়ে এসেছো এগুলা। সো আমি চাবো আজকে যে এসএসসিতে তোমরা যেটা লার্ন করেছো সেইটা যেন এইচএসসিতে এসে তোমরা ওইটা ইউজ করতে পারো। হ্যাঁ, যাতে তোমরা আগের শিক্ষাটাকেই এখানে আবার ইউজ করতে পারো। ঠিক আছে, তো লেটস স্টার্ট। যেমন দেখো, শুরুতেই বলছে পরমাণুর পারমাণবিক ভর, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর, তাই না? আচ্ছা, তো একটা পরমাণুরই ভর নিয়ে 3টা টার্ম, কেন? মানে এই ভর নিয়েই 3টা টার্মিনোলজি। একটা হচ্ছে পারমাণবিক ভর, একটা ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর। তো হয় কি অনেক সময় এই নাম্বারগুলা কনফিউজ করতে পারে অনেককে, আমাকেও যেমন শুরুর দিকে করতো। যেমন আমি যদি দেখাই, এই যে পিরিয়ডিক টেবিলে যদি যাই আমি, এটা হচ্ছে একটা পিরিয়ডিক টেবিল। হ্যাঁ, পিরিয়ডিক টেবিলে যখন আমরা আসি তখন দেখা যায় কি কিছু নাম্বার থাকে। যেমন এই যে আয়রন, এই আয়রন অ্যাটমটা, রাইট, এটার উপরে 26 একটা নাম্বার, আবার নিচে এই যে আরেকটা নাম্বার 55.845। সো এই নাম্বারটা কি, এইটা আমরা অনেকে হয়তো জানি যারা পিরিয়ডিক টেবিল পড়েছে এসএসসিতে। এটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, মানে এইটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, মানে তার পরমাণুতে, আয়রনের পরমাণুতে কয়টি প্রোটন আছে সেটাই বোঝায় এই পারমাণবিক সংখ্যা। সো এখানে 118টা মৌলের প্রতীক দেওয়া আছে, প্রত্যেকটা প্রতীকের উপরে যে নাম্বারটা, এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা বা তার প্রোটন সংখ্যা। সো নিচেরটা কি, তাই না? এই নিচেরটা কি? ওকে, যেমন আরও দেখি আমরা, সাপোজ ক্লোরিন। হ্যাঁ, এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, মানে তার প্রোটন সংখ্যা। প্রত্যেকটা অ্যাটমের নির্দিষ্ট নাম্বার, এটা একটার সাথে আরেকটা মিলবে না। 118টা অ্যাটমেরই কিন্তু আলাদা আলাদা নাম্বার। সো পিরিয়ডিক টেবিলের শুরু থেকে যদি যাই আমরা, এই যে 1 হচ্ছে হাইড্রোজেন, রাইট, এখানে 2 হচ্ছে হিলিয়াম, সো সিরিয়াল ধরে 3, 4, তাই না, লিথিয়াম, বেরিলিয়াম, এভাবে করে করে 118 পর্যন্ত। এই যে ওকে, আমরা যখন পিরিয়ডিক টেবিল পড়বো তোমাদের সাথে ইনশাল্লাহ, তখন আমরা পিরিয়ডিক টেবিল ডিটেল যখন পড়বো তখন এগুলো আরও ভালো করে বুঝবো। বাট এটা আমাদের তো আইডিয়া আছে মোটামুটি সবারই, এসএসসি পাস করে যারা এসেছি, পিরিয়ডিক টেবিল থেকে কীভাবে অ্যাটমিক নাম্বার ধরে একটা অ্যাটমকে বের করা যায় সেটার নাম আমরা জানতে পারি। বাট এই নাম্বারটা, এই যে নিচে এই নাম্বারটা, আজকের টপিক আসলে এই নাম্বারটা নিয়েই আমাদের আলোচনা। ঠিক আছে, সো আমি যদি আরেকটা পিরিয়ডিক টেবিল দেখি, এইটা তোমাদের এসএসসি ম্যাট্রিকের বইতে ছিল এই পিরিয়ডিক টেবিলটা। তো এইখানে দেখো নাম্বারটা আবার কীরকম, এই যেমন আমি আয়রনে যদি আসি, এই যে এইখানে এই নাম্বার, আবার ডান পাশে আমি একটু ভালো করে আর একটু পরের স্লাইডে এটা আমি ভালো করে দিয়েছি। এই যে যেমন তোমাদের এই পিরিয়ডিক টেবিলে যে কী আছে দেখো, এই পিরিয়ডিক টেবিলটাতে আবার কিন্তু এইখানে 30 দেওয়া আছে মনে করো, এইটা আবার 65। ওকে, বা এখানে যদি আসি, সরি, এই যে ক্লোরিনের এটা 17, 35.5। তাহলে দেখো আগের একটা পিরিয়ডিক টেবিলে আমরা কি দেখলাম, একটু ম্যাচ করি আমরা। এই যে আগের পিরিয়ডিক টেবিলটাতে দেখো নাম্বারগুলো কেমন, এইখানে এইখানে, আর পরের পিরিয়ডিক টেবিলটা দেখো, এই যে দেখো উপরে এই দুইটা, তাই না? তার মানে কি পিরিয়ডিক টেবিলে নাম্বারগুলো কিন্তু বিভিন্নভাবে থাকে, বিভিন্ন পিরিয়ডিক টেবিলে, এক এক দেশে এক এক সিলেবাসে এক একভাবে থাকতেই পারে। ঠিক আছে, সো আমরা এখন বোঝার চেষ্টা করবো নাম্বার। এটা তো বুঝলাম যে এটা অ্যাটমিক নাম্বার, বাট হোয়াট ইজ দিস, এইটা, হ্যাঁ,
তারপর ধরো এই যে আবার এখানে ক্লোরিন এইভাবে দেওয়া, এটা কি, এই নাম্বারগুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো তার আগে আমরা দেখে নিই একটু আইজোটোপ। ওকে, আমরা তো জানি আইজোটোপে এইভাবে আমরা দেই, এইটা যদি একটা অ্যাটমের প্রতীক হয় আমরা সবসময় এটা কি করি, এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, মানে প্রোটন নাম্বার 11, রাইট। আর এটা কি অনেকেই জানি আমরা, এটা হচ্ছে ভর সংখ্যা বলি আমরা, তাই না, ভর সংখ্যা, ইংলিশে যদি বলি আমি ম্যাস নাম্বার। ওকে, সো এটা হচ্ছে ম্যাস নাম্বার। সো আইজোটোপকে যখন আমরা লিখি সবসময় আমরা এইভাবেই লিখবো। ওকে, এই যে এইভাবেই দেখাই, মৌলের প্রতীকটা দিব, বাম দিকে নিচে তার পারমাণবিক সংখ্যা, বাম দিকে উপরে তার ভর সংখ্যা। ওকে, বাট পিরিয়ডিক টেবিলে খেয়াল করো এইটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, মানে এই নাম্বারটা। ওকে, এই নাম্বারটা, বাট এইটা কিন্তু ভর সংখ্যা না, ঠিক আছে, এটা কিন্তু ভর সংখ্যা না, রাইট। অনেকে আমরা কনফিউজ হই, যেমন আমিও হইতাম শুরুর দিকে, যে পিরিয়ডিক টেবিল আছে এটা কী নাম্বার, এটা ভর সংখ্যা তো না, এটা মিলে না তো, রাইট, অনেক সময় মিলে না। যেমন এই যে এখানে 35.5 দশমিক দিয়ে একটা নাম্বার আছে পরে, দশমিকের পরে, কখনো কখনো আবার হোল নাম্বার। তাহলে বিষয়টা কি? হ্যাঁ, তো আজকে এটা নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট অফ অল, যে কেন একটা মৌলের ভর নিয়ে আমাদের জানতে হবে, মানে একটা মৌলের ভর জানার দরকার কি, বা একটা অ্যাটমের ভর, রাইট, ম্যাস, আমাদের জানার দরকারটা কি? ওকে, পরমাণু ভর জানার দরকারটা কি? জানার দরকার এই কারণে, ধরো আমরা জিঙ্ক, হ্যাঁ জিঙ্ক, ওকে, আমরা জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের যখন রিঅ্যাকশন করাই, জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, না, এই যে আমরা সমীকরণ এভাবে লিখি, না, এই যে ধরো এই যে একটা টেস্ট টিউবের মধ্যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া, ঠিক আছে, এগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে এই যে এখানে একটা জিঙ্কের টুকরো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে নিচে একটা জিঙ্কের টুকরো দেয়া, ওকে, এটা প্রতীক লিখলাম জিঙ্কটা, এবং এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা রিঅ্যাকশন কি হয়, জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুয়াল টু আমরা কি বলি, জিঙ্ক। তোমরা যারা রিঅ্যাকশন অলরেডি এসএসসিতে শিখে এসেছো তাদের জন্য খুব সহজ, জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। তো এখানে কি করতে হবে, আমাদেরকে ব্যালেন্স করতে হবে, তাই না। তো এটা আমরা অনেকেই পারি, আর যদি অনেকের সমস্যা থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা যখন ক্লাস করবো ইনশাআল্লাহ, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার যখন পড়বো তখন এগুলোর ডিটেল আমরা বোঝার চেষ্টা করব। বাট এখন যারা বুঝি তাদের ভালো, আর যারা বুঝি না ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট দেখে রাখো যে জিঙ্ক যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডে দেওয়া হয় তখন রিঅ্যাকশনটা এরকম হবে। হ্যাঁ, জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে জিঙ্ক ক্লোরাইড হবে, ওকে, আর হাইড্রোজেন গ্যাস হবে, গ্যাসটা উড়ে যাবে এদিকে, সো এখান দিয়ে হাইড্রোজেন গ্যাস বের হবে, তাই না। ঠিক আছে, তো সেইটা আমি একটু ছবি আকারে দেওয়ার চেষ্টা করলাম, যে জিঙ্কের মনে করো এই যে একটা অ্যাটম, তাই না, এই রিঅ্যাকশনে এই ইকুয়েশনে একটা অ্যাটম বোঝাচ্ছে এটা দিয়ে, সো আমি একটা অ্যাটম এরকম দিলাম জিঙ্ক, ওকে, দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দুইটা অণু, সো এই যে একটা অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আরেকটা অণু, ওকে, তাহলে রিঅ্যাকশন করে কি হচ্ছে, জিঙ্ক ক্লোরাইড, এই যে একটা জিঙ্ক দুইটা ক্লোরিনের সাথে কানেক্টেড, হ্যাঁ, এই সমযোজী বন্ধনে আবদ্ধ, ওকে, আর কি দুইটা হাইড্রোজেন অ্যাটম মিলে হাইড্রোজেন একটা অণু হয়। সো এইটাই হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। তো এই ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন যখন আমরা করি, বা রসায়নবিদরা যখন এই কেমিক্যাল রিঅ্যাকশনগুলো করান, তখন কিন্তু তাদের জানতে হয় যে আমার কতটুকু জিঙ্ক আমি ইউজ করব এবং কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া লাগবে যাতে তাদের মধ্যে ফুল রিঅ্যাকশনটা হয়, ঠিক আছে। আমি তো আমার ইচ্ছা মতো জিঙ্ক দিয়ে দিলাম, ইচ্ছা মতো হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দিলাম, তাহলে তো আসলে হলো না। এবার ইন্ডাস্ট্রিতে ধরো একটা ইন্ডাস্ট্রি যদি হয় হাইড্রোজেন গ্যাসের ইন্ডাস্ট্রি, মনে করো যে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে হবে, ঠিক আছে। তো এখন তুমি যদি না জানো কতটুকু জিঙ্ক লাগবে তোমার, এগুলো তোমার র ম্যাটেরিয়াল, তাই না, ইন্ডাস্ট্রিতে, মানে ওই যে বিক্রিয়ক বলে, রাইট। তো তোমার এই বিক্রিয়কগুলো কতটুকু লাগবে ফুল রিঅ্যাকশন হইতে, তুমি জিঙ্ক অনেক বেশি দিয়ে দিলা, হাইড্রোক্লোরিক অ্যাসিড কম দিয়ে দিলা, তাহলে তোমার জিঙ্ক অপচয় হইলো। ইন্ডাস্ট্রিতে তুমি তো লাভ করতে পারবে না, বিজনেস করতে হবে, তোমাকে লাভ করতে হবে। সো সেই জন্য তোমার জানতে হবে যে ঠিক কত পরিমাণে জিঙ্ক ইউজ করলে সেই জিঙ্কটা পুরোপুরি রিঅ্যাকশানে ইউটিলাইজড হয়ে যাবে। তাহলে তোমার যে ধরো তুমি 10 গ্রাম জিঙ্ক নিলে
আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড কত গ্রাম দেওয়া লাগবে সেইটা জানতে হবে। তো সেইটা জানতে গেলে কি করতে হবে, এখানে জিঙ্কের পরমাণুর ভর যদি তুমি না জানো, ঠিক আছে, জিঙ্কের পরমাণুর ভর যদি না জানো, তাহলে কি জিঙ্কের বা এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ওকে এই যে এই অণুর এক একটা অণুর ভর যদি তুমি বের করতে না পারো, তাহলে তো তুমি ক্যালকুলেট করতে পারবা না, তুমি ইন্ডাস্ট্রিতে হিসাব করতে পারবা না যে আমার র মেটেরিয়ালস মানে আমার বিক্রিয়ক কতটুকু লাগবে, ওইটাও হিসাব করতে পারবা না তুমি, যে তোমার উৎপাদ মানে বিক্রিয়া শেষে কতটুকু উৎপাদন হলো, কত গ্রাম করে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড হাইড্রোজেন, এগুলো তুমি হিসাব করতে পারবা না। এই জন্য আমাদের পরমাণুর ভর সম্পর্কে আইডিয়া থাকতে হয়, পরমাণুর ভর নির্ণয় করতে পারতে হয়, ঠিক আছে। সো এইটাই আসলে মূল উদ্দেশ্য, কেন একটা পরমাণুর ভর আমার জানতে হয়। আচ্ছা ঠিক আছে, সো এখন আসো আমরা যে দৃশ্যমান যে বস্তুর ভর নির্ণয় করি, ঠিক আছে, যেমন বাজারে গেলে আমরা তরকারি কিনি, রাইট, যে কোনো জিনিসপত্র কিনি, সেগুলো আমরা জানি সহজেই আমরা ভর নির্ণয় করতে পারি। কি করি, একটা ওই যে বাটখারা ইউজ করি, এগুলো আগে ইউজ হতো, এখন এগুলো কমে গেছে, এখন এগুলো কমে গেছে। যেমন এই যে এইভাবে আমরা এই ধরনের ওয়েট মেশিন আছে, এই স্প্রিং নিক্তি আছে, তাই না, তারপর আমাদের নিজেদের এই যে ম্যাস মাপি আমরা এইভাবে। তো দৃশ্যমান বস্তুগুলোকে আমরা এইভাবে ম্যাস নির্ণয় করতে পারি, কত কেজি কত গ্রাম। যেমন এখানে যদি আমি কিছু এই যে আলুর তাই না, এই আলুগুলো যদি আমি এই যে আলু, হ্যাঁ, আমি যদি এইখানে রাখি, তাহলে আমি কি করব, এইখানে আমি ওই যে ওয়েট বসাবো, বাংলায় বলে বাটখারা, তাই না, এগুলো দিয়ে দিয়ে যখন পাল্লা এরকম সমান হয়ে যাবে, তখন আমি বলবো যে এখানে ওকে, এখানে আমি 2 কেজি ছিল, ওকে, তাহলে আমার এখানে যে আলু আছে এটাও 2 কেজি, রাইট। এভাবে আমরা ম্যাস নির্ণয় করি, তাই না। সো একইভাবে আমরা কি করি, এই যে এই স্প্রিং নিক্তিটাকেও আমরা ক্যালিব্রেট করি, রাইট, যে এগুলোর সাথেই করে আমি এখানে 1 কেজি হলে এই কাঁটাটা কতটুকু যাবে, বা 2 কেজি কত, এইভাবে আমরা এটা ক্যালিব্রেট করি। ওখানে একটা প্রশ্ন থাকে যে এইখানে যে 1 কেজি ডিফাইন করলাম, ধরো এটা 1 কেজি, এটা কোত্থেকে আসলো, এটা হচ্ছে এই যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ, এটাকে বলে আইপিকে। তো আইপিকে হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটোটাইপ অফ কিলোগ্রাম, মানে এটা একটা মিউজিয়ামে রাখা আছে, সায়েন্টিস্টরা রেখেছে এটা, এই আইপিকেটা ইন্টারন্যাশনাল প্রোটোটাইপ কেজি। তো এটা মিউজিয়ামে রাখা আছে, ওইটাকেই স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, হ্যাঁ। ওইটা হচ্ছে কি একটা প্লাটিনাম ইরিডিয়ামের একটা সংকর ধাতু, এইটা, হ্যাঁ, মিউজিয়ামে রাখা আছে সেফলি, ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে 1 কেজি ডিফাইন করা হয়। ওইটার সাথে কম্পেয়ার করে করে কিন্তু এই যে বাজারে আমরা দেখি এই 1 কেজিগুলো ঠিক করা হয় যে এটা 1 কেজি। যদি এই 1 কেজিটা এটার সাথে ম্যাচ না হয়, হ্যাঁ, যদি এইটাকে আমি এখানে রাখলাম আর এইটাকে যদি এখানে রাখলাম, দুইটা যদি সমান না হয়, তাহলে এটা ভুল আছে। সো এগুলো গভর্নমেন্ট এগুলো কন্ট্রোল করে, ঠিক আছে। তো এনিওয়ে এই ম্যাথস নিয়ে, আইপিকে, এইসব নিয়ে ফিজিক্সে এগুলো ডিটেল ডিসকাশন হয়, ঠিক আছে, পরিমাপের চ্যাপ্টারে ওখানে এগুলো ডিটেল থাকবে। কেমিস্ট্রিতে আমাদের এত বেশি ডিটেল দরকার নেই, যতটুকু দরকার শুধু ততটুকুই আমরা ডিসকাস করলাম, ঠিক আছে। তো ঠিক আছে, দৃশ্যমান বস্তু তো আমরা এইভাবে ম্যাথস সহজে নির্ণয় করি, কীভাবে, ওই যে আইপিকে ম্যাথসের সাথে কম্পেয়ার করে করে। বাট পরমাণু লেভেলে, হ্যাঁ, পরমাণু লেভেলে এত ছোট, সেটাকে তো ওইভাবে মাপা যাবে না, পাল্লা দিয়ে মাপা যাবে নাকি, একটা পাল্লায় আমি অ্যাটম বসাতে পারবো নাকি, কি মনে হয়, এই ধরনের পাল্লা দিয়ে বা এগুলা দিয়ে এইখানে কি অ্যাটম রাখা যাবে, কি মনে হয়, একটা অ্যাটম ওইখানে নিয়ে আমি মাপবো, জিঙ্কের একটা অ্যাটম, পসিবল না, অ্যাটম তো চোখেই দেখি না, এটা এত ছোট, ওটাকে আলাদা করে বের করবো জিঙ্কের একটা পিস থেকে, একটা অ্যাটম বের করবো জিঙ্কের, পসিবল না, রাইট। তাহলে কীভাবে সায়েন্টিস্টরা এই অ্যাটমের ম্যাস তারা নির্ধারণ করলো, নিশ্চয়ই কোনো ওয়ে আছে, ওকে, সেটা আমরা একটু দেখি। এই সিস্টেমে হবে না, ওকে, এই ধরনের মেজারমেন্টের প্রসেসে হবে না। সেটা করতে গেলে কি করে সায়েন্টিস্টরা, এই যে ম্যাস স্পেকট্রোমিটার বলে একটা মেশিন আছে, হ্যাঁ, অনেক বোঝাই যাচ্ছে, তাই না, অনেক হাইফাই একটা মেশিন, এগুলো এই মেশিনগুলো দিয়ে করে কি, ইনডিরেক্টলি অ্যাটমের ম্যাস তারা কি করে, নির্ণয় করে। এনিওয়ে এটা নিয়ে ডিটেল আলোচনা করা আমাদের উদ্দেশ্য না, শুধু বলাটা এটুকু উদ্দেশ্য যে হ্যাঁ মাপা যায়, বাট ওই ট্র্যাডিশনাল ওয়েতে না, স্পেশাল এই যে মেশিন ইউজ করতে হয়, এই যে অ্যাটমিক লেভেলে অ্যাটমের ম্যাস, অণু, হ্যাঁ, অণু, অ্যাটম, ইভেন পরমাণুর ভিতরে যে আছে,
ইলেকট্রন প্রোটন নিউট্রন, সেগুলো এই ম্যাস স্পেকট্রোমিটার দিয়ে তারা মাপতে পারে সায়েন্টিস্টরা, ওকে, গ্রামে মাপতে পারে, খুবই ছোট সাইজ। এবং দেখো কত ছোট, তারা কিভাবে মাপলো, এই দেখো ওই ম্যাস স্পেকট্রোমিটার বা এনিওয়ে শুরুর দিকে ম্যাস স্পেকট্রোমিটার ছাড়া অন্যান্য ইনডিরেক্ট ওয়েতে কিন্তু সায়েন্টিস্টরা এগুলো ডিসকভার করেছে, রাইট? যেমন তোমাদের এসএসসি বইতে কিন্তু ছিল ইলেকট্রন কে আবিষ্কার করেছেন, তাই না? অনেকে আমরা জানি এই যে ইলেকট্রন, যে থমসন, মিলিকান মিলে তারা এই ম্যাস, তাই না, আলটিমেট এই ম্যাসটা বের করে। তো ওই মেথডগুলো ওখানে নাই বইতে, বাট আমাদের আজকে এগুলো জানার উদ্দেশ্য না। বাট আমি যেটা বলতে চাচ্ছি ইটস পসিবল, এবং অনেক আগেও সায়েন্টিস্টরা করেছে। দেখো সেই কবে 1897 1909, রাইট? তখনও ম্যাস স্পেকট্রোমিটার আবিষ্কার কিন্তু হয় নাই। তাহলে তারা কীভাবে করলো? তো সেগুলো আমরা কোনো এক সময় এই গল্পগুলো করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন আমাদের ওইটা উদ্দেশ্য না। আচ্ছা, তো ইলেকট্রন প্রোটন নিউট্রনের ম্যাস ডিসকভার করার পরে দেখলো যে ইলেকট্রন খুবই হালকা, হ্যাঁ, এই যে দেখো কত গ্রাম, 9.11 10⁻28 গ্রাম। আর এই যে প্রোটনের ম্যাস দেখো 1.673 10⁻24 গ্রাম। তারপরে নিউট্রন হচ্ছে 1.675 10⁻24 গ্রাম। এই নাম্বারগুলো কত ছোট, তাই না? একদম কত ছোট। তোমার দেখো এটার সামনে যদি তুমি 24টা শূন্য দাও, পয়েন্ট, আচ্ছা 0 পয়েন্ট এরকম এরকম তুমি 24টা দিলা, দিয়া তারপরে 1675 মনে করো, এই নাম্বারটা মেজার করা নর্মাল কোনো ওয়েতে তো পারবো না, তাই না? ওই যে আমাদের যে স্প্রিং নিক্তি বা দাড়িপাল্লা, সম্ভব না, বুঝতেই পারছো। তো এটা ম্যাস স্পেকট্রোমিটার দিয়ে এটা পসিবল। এখন কথা হচ্ছে এত ছোট ম্যাস, না, এই যে 0.00000000 লাস্টিক ওয়ান, এই এত ছোট গ্রাম, এই ছোট লেভেলের গ্রাম নিয়ে আমরা কি ওই যে রিয়াকশনটা দেখালাম, এটা কি পসিবল? হোয়াট ডু ইউ থিঙ্ক? এই যে এখানে বললাম পরিমাপ করতে হবে, এই যে এখানে বললাম যে এটা পরিমাপ করতে আমার জানতে হবে কতটুকু জিঙ্ক, রাইট? কত একটা অ্যাটমের ওই ম্যাস ইউজ করলাম আমি, হ্যাঁ, জিঙ্কের অ্যাটমের ম্যাস ওই যে 0.0000 এত, এইভাবে আমি পরিমাপ করলে তো আসলে এটা বাস্তবসম্মত না, ঠিক আছে? তাহলে কি করতে হবে? আমাকে বাস্তবসম্মত ওয়েতে রিয়াকশানে এই কত পরমাণু ইউজ হলো, কত গ্রাম লাগলো একটা রিয়াকশানে, সেটা তো আমাকে বের করতে হবে। যদি আমি ওই যে প্রোটন নিউট্রনের ম্যাস দিয়ে করি, আচ্ছা একটু বলে নিই এখানে আবার, আমরা যখন একটা অ্যাটমের ম্যাস ক্যালকুলেট করি, ঠিক আছে, তখন ইলেকট্রনের ম্যাসটাকে আমরা ইগনোর করি। এটা এসএসসিতে তোমরা শিখে এসেছো অনেকে, এবং কারণটাও জানো। কারণ কি? এই ম্যাসটা কিন্তু অনেক ছোট, দেখো 10⁻28, হ্যাঁ, আর এটা 10⁻24। কম্পেয়ার করলে কিন্তু অনেক ছোট। ধরো প্রোটন এবং নিউট্রন এদের ম্যাস কিন্তু কাছাকাছি, দেখো পয়েন্টের পরে 6 7 পর্যন্ত একই, থার্ড ডিজিটে চেঞ্জ 3 আর এটা 5, মানে খুব একটা ডিফারেন্স নাই। কিন্তু ইলেকট্রনেরটা দেখো অনেক ছোট, এই যে আরও 4টা শূন্য বেশি, এখানে তুমি পয়েন্টের পরে আরও 4টা শূন্য দিতে হবে, দ্যাট মিনস নেগলিজেবল। এই জন্য করা হয় কি, যখন একটা অ্যাটমের ভর বা ম্যাস নির্ণয় করা হয় তখন ইলেকট্রনের ম্যাসটাকে ইগনোর করে 0 ধরে নেওয়া হয়। এই দেখো 1836.5 ইলেকট্রনের ভর প্রোটন এবং নিউট্রনের তুলনায়, আর প্রোটন নিউট্রনের ম্যাসকে একই ধরা যায়, ওকে, দেখো কেমন ডিফারেন্স নাই। তো সেই ক্ষেত্রে এইভাবে যদি আমি ম্যাস মেজার করি একটা অ্যাটমের প্রোটন আর নিউট্রন দিয়ে, খেয়াল করে এই যে নাম্বারগুলো দিয়ে আমি যোগ করে করে, যে দেখো একটা জিঙ্কের প্রোটন নাম্বার হচ্ছে 30, কারণ জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30, নিউট্রন থাকে 35। তাহলে এইভাবে যদি আমি এই ম্যাসগুলো যোগ করি, 30টা প্রোটনের ম্যাস 35টা নিউট্রনের ম্যাস যোগ করলে যেটা হয় সেটা কিন্তু অনেক ছোট একটা ম্যাস হয়, ঠিক আছে? এই যে যেমন ধরো ক্লোরিন, এই ক্লোরিনের এখানে 17টা প্রোটন 18টা নিউট্রন, এই ম্যাস যদি আমি যোগ করি তাহলে এত আসে। তো এটাও কি খুব একটা বড় নাম্বার না, অনেক ছোট নাম্বার। তাহলে এই ধরনের ছোট নাম্বার দিয়ে, এত ছোট গ্রাম, এই নাম্বার দিয়ে আমার কেমিক্যাল রিয়াকশানে, রাসায়নিক বিক্রিয়ক এবং উৎপাদের ভর মাপা, পরিমাপ করা, এটা আসলে ফিজিবল না, মানে এটা বাস্তবসম্মত না। তো সেই জন্য কী করে রসায়নবিদরা একটা ইনডিরেক্ট ওয়ে বের করে নিছেন, হ্যাঁ। তো ঠিক আছে, সেটা আমরা দেখবো। আমাদের মূল উদ্দেশ্য ওইটাই, যে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এগুলো দিয়েই আমরা
এই ভরের ক্যালকুলেশনগুলো করবো সেটা দেখবো। তার আগে একটু আমরা রিভিজিট করে আসি, একটু পিছনে ফিরে আসি। হ্যাঁ, জাস্ট একটু দেখাই তোমাদেরকে। এসএসসিতে তোমরা এভাবে পড়ে আসছিলা যে পারমাণবিক সংখ্যা কি, অলরেডি আমি তোমাদের সাথে একটু ডিসকাস করলাম। এখন তোমাদের যাতে আবার স্মৃতিতে আবার ফিরে আসে যে হ্যাঁ এসএসসিতে এরকম ছিল, ঠিক ঠিক মনে পড়ছে। তোমাদের বই থেকেই আমি জাস্ট দেখাচ্ছি এখানে। হ্যাঁ, আমি নিজে কিছু লিখি না এখানে। সো পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, তারপরে ভর সংখ্যা। এই যে এখন ভর সংখ্যাতে আসলাম, ঠিক আছে। তো ভর সংখ্যাটা কি তোমরা এসএসসিতে যেটা দেখছো সেটা হচ্ছে কি যে প্রোটন আর নিউট্রনের যোগফলটা হচ্ছে ভর সংখ্যা। প্রোটন আর নিউট্রনের যোগফলটা হচ্ছে তার ভর সংখ্যা। যেমন মনে করো এটা এইটা তার পারমাণবিক সংখ্যা, মানে এটাকে সোডিয়াম, রাইট? এটা সোডিয়ামের, আমি আবার লিখি। হ্যাঁ, এই সোডিয়ামের মুছে দিই। ওকে, হ্যাঁ, এই যে সোডিয়ামের এটা হচ্ছে তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। পিরিয়ডিক টেবিলে গিয়ে দেখবে 11 লেখা আছে, ঠিক আছে, 11। আর এইটা হচ্ছে তার ভর সংখ্যা। এই যে ভর সংখ্যা মানে কি প্রোটন প্লাস নিউট্রন, তাহলে 23 হচ্ছে তার ভর সংখ্যা বা ম্যাস নাম্বার। মানে তার প্রোটন যদি হয় 11টা, নিউট্রন কয়টা, ওই যে মাইনাস করলে 23 থেকে 11 গেলে 12টা। ওকে, 11 প্লাস 12, এটাই হচ্ছে ভর সংখ্যা। খেয়াল করো, এটা কিন্তু ভর সংখ্যা। এই সংখ্যা, ভর সংখ্যা, এই নামটা আমাকে কিন্তু অনেক কষ্ট দিত আমার প্রথম দিকে। আমাদের সময় তো এসএসসিতে আসলে এত ডিটেল ছিল না। তোমরা তো খুব ভাগ্যবান এবং তোমরা এখন আসলে অনেক নলেজেবল। মানে যত দিন যায়, তাই না, নলেজের স্তর কিন্তু উঁচু হতে থাকে দিনকে দিন। মানুষ অনেক বেশি জ্ঞানী হচ্ছে কিন্তু, ট্রু, রাইট? সো তোমরা আমাদের চেয়ে জ্ঞানী আসলে। হ্যাঁ, তো আমরা কি করছি তাহলে, একটু হেল্প করার চেষ্টা করছি, তোমাদেরকে একটু কানেক্ট করে দেওয়ার চেষ্টা করছি, ওকে, যেন তোমাদের জন্য ইজি হয়। এনিওয়ে, তো তখন এইচএসসিতে এসে যখন ভর সংখ্যা নিয়ে ফার্স্ট পড়ি, এই ভর সংখ্যা আর ভর নিয়ে একটা কনফিউশন হইতো। তাহলে ভর সংখ্যা কি, প্রোটন আর নিউট্রনের নাম্বার। এটা কিন্তু নাম্বার, এটা কিন্তু কোনো কেজি না, গ্রাম না, কিছুই না। কি, জাস্ট প্রোটনের নাম্বার আর নিউট্রনের নাম্বার যোগ করলে যোগফলটা যা হয় সেই নাম্বারটা। যেমন 11 আর 12 যোগ করলে হচ্ছে 23। তো 23 তার ভর সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই ভর সংখ্যা, তাহলে ভর দরকার কি ছিল? বললেই তো হয়তো এটা অন্য কিছু, যে এটা হচ্ছে তার নিউক্লিয়াস নাম্বার। কারণ নিউক্লিয়াসের ভিতরেই থাকে প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন তো বাইরে, ইলেকট্রন তো আমরা নেগলেক্ট করলাম শুরুতেই। ওইটা ভর এত হালকা যে ওটা কনসিডার করার প্রয়োজন নেই। তো বললেই তো হয়তো নিউক্লিয়াস নাম্বার, বললে হয়তো না, হয়তো। তো এনিওয়ে, এটার নাম ভর সংখ্যা। এই ভর শব্দটা আনার উদ্দেশ্য হচ্ছে একটা অ্যাটমের ভর নির্দিষ্ট হয় আসলে প্রোটন আর নিউট্রনের ভর দিয়েই। ওকে, সো ওদের ভর দিয়েই যেহেতু একটা অ্যাটমের বা পরমাণুর ভরই নির্ধারিত হয়, সেই জন্য ওদের এই নাম্বারটা সিগনিফিকেন্ট। হ্যাঁ, এই নাম্বারটার একটা নাম দিয়েছে ভর সংখ্যা, ঠিক আছে। যে প্রোটন আর নিউট্রনের ভর যেহেতু আলটিমেটলি ওই পরমাণুর ভর নির্ধারণ করে, সেই জন্য প্রোটন আর নিউট্রনের যোগফলে যে নাম্বার, সেই নাম্বারটার নাম হচ্ছে ভর সংখ্যা। এই ভর দেখে কিন্তু ভর মাথায় যেন না আসে চিন্তা। ওকে, এটা একটা সংখ্যা। হ্যাঁ, একটা তো কানেকশন আছেই, রিলেশন তো আছে, কারণ এই প্রোটন আর নিউট্রনের ভরের উপরই ডিপেন্ড করে অ্যাটমের নাম্বার। এই জন্য এটার নাম ভর সংখ্যা। এনিওয়ে, সো আমরা একটু রিভিজিট করে আসলাম যে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা কি এবং কিভাবে সেটা প্রেজেন্ট করা হয়। আইজোটোপও আমরা শিখেছিলাম এসএসসিতে, এটা একটা আইজোটোপ, সোডিয়ামের একটা আইজোটোপ। ওকে, সো তারপর আর একটু দেখি আমরা এই যে আইজোটোপ, তোমরা এগুলো এসএসসিতে পড়ে আসছো, আমি এখানে ডিসকাস করতে চাচ্ছি না। কারো যদি কোনো সমস্যা থাকে আমরা ইনশাআল্লাহ পরে এগুলো আমরা ক্লাসে, রেগুলার ক্লাসে এগুলো ডিসকাস করব। ওকে, তো ওই যে বললাম যে আমি তো রিয়েল ম্যাস যেটা আছে একটা অ্যাটমের, সেইভাবে যোগ করে 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 কিন্তু আমি রাসায়নিক বিক্রিয়ার, ওকে, এই যে ম্যাস যদি আমি বিক্রিয়া এবং উৎপাদের ম্যাস যদি আমি পরিমাপ করতে যাই, আসলে এটা বাস্তবসম্মত না, ঠিক আছে। তাহলে বাস্তবসম্মত উপায় কি সেইটাই এখন দেখবো আমরা। সেটা হচ্ছে এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, স্লাইডে কি আছে তোমরা আপাতত দিকে তাকানোর দরকার নেই, আমি যা লিখছি সেটার দিকে খেয়াল করো। হ্যাঁ, সো 118টা মৌলের মধ্যে, ওকে, কয়টা, 118টা মৌলের মধ্যে
118টা মৌলের মধ্যে সবচেয়ে হালকা যে মৌলটা, যে অ্যাটমটা, সেইটাকে যদি আমি ইউনিট ধরি, 1 ধরি, ঠিক আছে, যে সেইটাই হচ্ছে একক ভর, তাহলে ভালো হয় না? যে ওইটার সাথে কম্পেয়ার করে আমি বাকি 117টা ম্যাস আমি কম্পেয়ার করে ডিফাইন করব। যে যেমন কীরকম, ধরো তোমার ক্লাসে তোমরা যখন ধরো প্রাইমারি স্কুলে ছিলে, সেটা একটু চিন্তা করো নিজের ছোটোবেলার, সেখানে তো পিচ্ছি ছিল সবাই, তাই না, একদম ছোটো। তো এখন ওইখানে দেখা গেল কে ম্যাথসটা ম্যাক্সিমাম হয়তো কোনো একজনের ম্যাথস হচ্ছে 20 কেজি, ধরো একদম ছোটো ক্লাসে, ক্লাস 1, 2-তে 20 কেজি, তাই না? তো আর সবচেয়ে কম যেটা, সেটা দেখা গেল তার কত, 10 কেজি ধরলাম, 10 কেজি হইতে পারে। তো এখন যার সবচেয়ে কম 10, তাকে যদি আমি 1 ধরি, ওকে, যে 10 কেজি যেটা ছিল যেই ছেলেটা, তাকে আমি 1 ধরলাম, ওকে, 1 ইউনিট। তাহলে যার ম্যাথস ক্লাসে 20 কেজি, তাহলে তার ম্যাথস আমি কত বলবো? এটার সাথে এটা কম্পেয়ার করবো, রাইট? 20কে 10 দিয়ে ডিভাইড করবো, তাহলে 2 ইউনিট। আমি তখন কেজি বলতে পারবো না কিন্তু, তাই না? কারণ আমি তো ওই 10 কেজিকে 1 ইউনিট ধরেছি, 1 ইউনিট ম্যাথস। তুমি ওই এটার নাম দিতে পারো, ইউনিটের নাম একটা নতুন নাম দিতে পারো, তো তোমার নামে দিলাম, মনে করো তোমার নাম হচ্ছে সবুজ, তাহলে 1 সবুজ। এটা একটা কথার কথা বললাম, এইভাবে তো আর কেউ করে না। সো তো তুমি হলো 1 সবুজ, আর তোমার ক্লাসমেট যে 20 কেজি, তাহলে সে কত হবে? 2 সবুজ, এরকম, তাই না? তো ওইভাবে তো নাম দেয় না, এইভাবে সবুজ দিয়ে, বোঝার জন্য বললাম। এইভাবে মানে আমরা পিরিয়ডিক টেবিলে সবচেয়ে হালকা যেটা, সেটাকে যদি আমি 1 ইউনিট ধরি, সেটার সাথে কম্পেয়ার করে বাকিগুলোর ম্যাথসকে কিন্তু আমরা ডিফাইন করতে পারি। এখন যদি আমি প্রশ্ন করি 118টার মধ্যে সবচেয়ে হালকা কোনটা, কোনো আইডিয়া আছে কারো? আমার ধারণা সবাই পারে, সেটা হাইড্রোজেন, রাইট? হাইড্রোজেনটা হচ্ছে সবচেয়ে হালকা, ওকে। সো হাইড্রোজেনকে যদি 1 ধরি আমি, সেটার সাথে কম্পেয়ার করে করে বাকি 117টাকেও আমি কি করতে পারি, তার ম্যাথস আমি ডিফাইন করতে পারি। তাহলে এটা আমি কম্পেয়ার করলাম কার সাথে? হাইড্রোজেনের সাথে, ঠিক আছে? হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করে আমি অন্যদের ম্যাথস ডিফাইন করলাম, ওকে। তাহলে এইখানে কিছু প্রশ্ন আসে, একটু সেকেন্ড। একটা স্টোরি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। ওকে, হাইড্রোজেন মানে সবচেয়ে হালকা হওয়া সত্ত্বেও, হ্যাঁ, অনেক আগ থেকেই রসায়নবিদরা কি করতো, হাইড্রোজেনকে ইউনিটটা ধরতো না, একক ধরে করতেন না, তারা অক্সিজেন নিয়েই করতেন। মানে অক্সিজেনের ম্যাসকে ইউনিট ধরতেন, ওকে, অক্সিজেনের ম্যাসকে ইউনিট ধরে তারা করতেন। তা এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, তাহলে হাইড্রোজেন সবচেয়ে হালকা, ওইটাকে নিয়ে নিলে তো ভালো, অক্সিজেনকে নিয়ে কেন করতেন? হ্যাঁ, অক্সিজেনকে নিয়ে করতো কি, মানে অক্সিজেনের ম্যাসের 16/1 অক্সিজেনের ভরের 16/1 সাথে কম্পেয়ার করতো তারা। একটু খেয়াল করো, হাইড্রোজেনের ভিতরে তুমি যে পিরিয়ডিক টেবিল দেখো, হাইড্রোজেনের ভিতরে কয়টা প্রোটন আর নিউট্রন আছে হাইড্রোজেন অ্যাটমে? হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, ওকে, 1। তার ভর সংখ্যা 1, মানে তার কোনো নিউট্রন নাই, একটাই প্রোটনই থাকে। যদি একটা হাইড্রোজেন অ্যাটম হয়, একটাই প্রোটন থাকে তার নিউক্লিয়াসে, আর বাইরে একটা ইলেকট্রন থাকে, ওকে, একটা ইলেকট্রন, এটা ইলেকট্রন, তার কোনো নিউট্রন নাই। সো এটাই সবচেয়ে হালকা, 118টা অ্যাটমের মধ্যে বা মৌলের মধ্যে হাইড্রোজেন সবচেয়ে হালকা। আবার যদি আমি অক্সিজেন দেখি, অক্সিজেনের প্রতীক হচ্ছে এটা, অক্সিজেন হচ্ছে কত? 8, মানে তার প্রোটন নাম্বার 8, আর তার ভর সংখ্যা হচ্ছে 16। তাহলে কি বুঝতে পারলাম আমরা, তার নিউট্রন কয়টা আছে? 8, প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু 8 + 8, তাই না? 16, এই জন্য 16।
তাহলে দেখো খেয়াল করো, আমরা যেহেতু জানি এটা ভর সংখ্যা, মানে প্রোটন আর নিউট্রনের নাম্বার, এবং এই প্রোটন নিউট্রন নাম্বারের উপরে তার ভর ডিপেন্ড করে একটা পরমাণু। তো সেই ক্ষেত্রে আমি যদি একটা অক্সিজেন পরমাণুকে 16 ভাগের 1 ভাগ করি, ওকে, একটা অক্সিজেন পরমাণুর 16 ভাগের 1 ভাগ, তাহলে কি দাঁড়ায়? এই যে 16টা আছে প্রোটন নিউট্রন মিলে, এটা 16 ভাগের 1 ভাগ, মানে 1 ভাগে তাহলে কি পড়ছে? আইদার একটা প্রোটনের ম্যাস অথবা নিউট্রনের ম্যাস। তা আমরা তো জানি প্রোটন নিউট্রনের ম্যাস সেম, অলমোস্ট সেম, 1.673 আর একটা 1.675, অলমোস্ট সেম, ইন্টু 10⁻24। তো 16 ভাগের 1 ভাগ যখন করবো, তার মানে একটা অক্সিজেন অ্যাটমের যে ম্যাস, রিয়েল গ্রাম ম্যাস, রিয়েল গ্রাম ভর, সেটা 16 ভাগের 1 ভাগ মানে হচ্ছে আলটিমেটলি কিন্তু আমি এইটাকে প্রায় হাইড্রোজেনের অ্যাটমের কাছাকাছি চলে আসলো, তাই না? কারণ একটা প্রোটন বা একটা নিউট্রনের ম্যাস, তো সেটা তো আবার একটা হাইড্রোজেনেরও ম্যাস। তাহলে আমি ওইভাবে হাইড্রোজেনের একটা অ্যাটমকে না নিয়ে, সবচেয়ে ছোট ইউনিট না ধরে অক্সিজেন নিলাম, নিয়ে সেটার 16 ভাগের 1 ভাগও যদি আমি নেই এক ইউনিট হিসাবে, তাহলে কিন্তু হয়ে গেল কাছাকাছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভাইয়া হাইড্রোজেন নিলেই তো ভালো হতো, এই অক্সিজেন নিয়ে আবার 16 ভাগের 1 ভাগ করা একটা ঝামেলা না? হ্যাঁ, এটা একটা কারণ ছিল। কারণ হচ্ছে যে রসায়নবিদরা কিন্তু অনেক আগ থেকেই এই বিক্রিয়া করতো, তারা এরকম বিভিন্ন জিনিস ডিসকভার করতো। তখন করতে গিয়ে তাদের এই ম্যাসের আইডিয়াটা লাগতো, রাইট? কোন পরমাণু কতটুকু ভারী, কম্পেয়ার করতো কে কাটছে কতটুকু ভারী, এগুলো তাদের লাগবে তো, নাহলে ওই যে বললাম ইন্ডাস্ট্রিতে যেমন আমি তো বুঝবো না আমার কতটুকু বিক্রিয়ক লাগবে, কত গ্রাম লাগবে, সেগুলো তাদের আইডিয়া কিন্তু আগে থেকেই ছিল। তো তখনও কিন্তু এই যে স্পেকট্রোমিটার আবিষ্কার হয় নাই, অ্যাটম মলিকুল মানে অণু পরমাণু লেভেলে গ্রাম মেজার করতে পারতো না, কিন্তু রসায়নবিদরা ঠিকই কম্পেয়ার করতে পারতো এই একটা পরমাণুর ভরের সাথে আরেকটা পরমাণুর। তো হাইড্রোজেন অক্সিজেনের মতো এত অধিক পরমাণুর সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে, কিন্তু অক্সিজেন অনেক অনেক পরমাণুর সাথে বিক্রিয়া করতে পারে। এই জন্য রসায়নবিদদের জন্য অনেক আগ থেকে, আদিকাল থেকেই এটা সহজ ছিল। অক্সিজেনের অ্যাটম এর সাথে কম্পেয়ার করে অন্যান্য অ্যাটমের ম্যাসের কম্প্যারিজন তারা করাটা তাদের কাছে সহজ ছিল। এবং করতো কি, তারা জানতো যে কোনো রিয়াকশনে একটা অক্সিজেনের, হ্যাঁ, যে প্রায় 16 ভাগ অংশগ্রহণ করে, 16 টাইমস, মানে ওইভাবে তারা বুঝতে পারছে যে যে এখানে অন্যান্য অ্যাটম যেমন হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করলে ওটা হাইড্রোজেনের চেয়ে 16 গুণ ভারী অক্সিজেন, ওকে। তো এইভাবে তারা অক্সিজেনের 16 ভাগের 1 ভাগের সাথে কম্পেয়ার করে সব কিছু তারা মেজার করতো। এই জন্য অক্সিজেনকে ধরেই ওই অ্যাটমিক ম্যাসটা তারা কম্পেয়ার করতো। তো এই ধরনের ম্যাসটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। মানে একটা পরমাণুর রিয়েল ভর যদি তুমি মাপো, যেটা আসবে, ওই যেমন বললাম এগুলো হচ্ছে রিয়েল ভর, ওই কোথায় যেন আমরা দেখলাম, ওই যে এগুলো, তাই না? এই টাইপের, এটা না, সরি, ওই যে প্রোটনের ভর বা একটা পরমাণুর ভর যে আমরা আগে হিসাব করলাম, সেই হিসাবগুলো কিছু রিয়েল ভর। বাট আমি যখন কম্পেয়ার করবো তখন তো রিয়েল হলো না, তাহলে ওটা আপেক্ষিক পারমাণবিক ভর। সো রিয়েল ভর যেটা, ওটাকে বলে পরমাণুর পারমাণবিক ভর, অ্যাটমিক ম্যাস। আর যখন আমি কম্পেয়ার করে এভাবে করতেছি, এই যে হাইড্রোজেনের সাথে বলো বা অক্সিজেনের 16 ভাগের 1 ভাগ, তখন ওটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তো যেহেতু আমি ওইটা ওই আরেকটা পরমাণুর 16 ভাগের 1 ভাগের সাথে আমি কম্পেয়ার করে এই ম্যাচটা আমি ডিফাইন করছি, তাহলে এটা কি আপেক্ষিক, এটা কোনো একক থাকবে না। ওই যেমন তোমার বন্ধুর সাথে তোমার কম্পেয়ার করা হয়েছে, তোমাকে কম্পেয়ার করলাম, তোমার বন্ধুর তুলনায় তুমি 2 গুণ বেশি, তাহলে তোমার বন্ধুর তুলনায় 2 ইউনিট বেশি তুমি, হ্যাঁ, তাহলে ওখানে আমি কোনো ইউনিট ইউজ করতে পারবো না, গ্রাম কেজি ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো অক্সিজেন নিয়ে যখন এরকম আপেক্ষিক পারমাণবিক ভর নির্ধারণ করতো রসায়নবিদরা, তারপরে একটা সমস্যা তৈরি হলো আইসোটোপ আবিষ্কারের পরে। হ্যাঁ, তখন আবার এই অক্সিজেনের 16 ভাগের 1 ভাগ নিয়ে করে একটা ঝামেলা তৈরি হচ্ছিল। কী ঝামেলা হচ্ছে এগুলো আমরা পরে একসময় ডিটেল ডিসকাস করবো ইনশাআল্লাহ। তো সেই ঝামেলা মেটানোর জন্য পরে করলো কি, মানে এটা মূলত পদার্থবিদদের সাথে, হ্যাঁ, ফিজিসিস্ট আর কেমিস্ট্রির মধ্যে এই অ্যাটমিক নাম্বার ডিফাইন করা নিয়ে একটা মানে কনফিউশন তৈরি হলো, এক একজন এক একভাবে ডিফাইন করে ফেলতেছে। তখন এই ঝামেলা মেটানোর জন্য আর কি 1961 সালে সবাই মিলে ঠিক করে যে না, একটা নতুন স্কেল বানাতে হবে। মানে হাইড্রোজেন স্কেল দিয়ে তো কখনোই করে নাই আসলে, যদিও কোথাও কোথাও কোনো বইতে বা কোনো ইয়েতে বলে যে হাইড্রোজেন স্কেলও একটা স্কেল আছে, আসলে হাইড্রোজেন স্কেল কখনো ছিল না, ওটা বোঝানোর জন্য বলে আর কি, যে হাইড্রোজেন সবচেয়ে হালকা, কিন্তু ছিল অক্সিজেন স্কেল। পরে ঠিক করা হলো যে না, এইটা অক্সিজেন স্কেলও ঝামেলা হচ্ছে, হিসাব নিকাশে ঝামেলা হয়, কেমিস্ট্রা একরকম করছে, ফিজিসিস্টরা একরকম করছে। তখন করলো কি, ওকে, নতুন একটা
রেফারেন্স মানে যেই রেফারেন্স অ্যাটমকে ধরে আমি এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি সেটা হলো কার্বন 12 আইসোটোপ। কার্বন 12 আইসোটোপ মানে কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে, ওকে, কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে, যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা 6, ওকে, এই 12, তারপরে কার্বন 6, এখানে 13, ওকে, কার্বন 6 তো ঠিক থাকবে কারণ অ্যাটমিক নাম্বার হচ্ছে একটা অ্যাটমের জন্য নির্দিষ্ট, ওইটাই তার আইডেন্টিটি। এইটা চেঞ্জ হয়েছে মানে এটা কার্বনই থাকবে না, 7 হয়ে গেলে এটা বোরন হয়ে যাবে, ওকে। 6 এরকম 14 এরকম কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে, ঠিক আছে। তাহলে সায়েন্টিস্টরা ঠিক করলো কি সবাই মিলে যে না, কার্বন 12 আইসোটোপ যেটা, ওকে, এই কার্বন 12 আইসোটোপ, এই আইসোটোপের এখন আমরা বলতে পারি না কত ভাগ নিব, কত ভাগের কত। অক্সিজেনের জন্য 16 ভাগের 1 ভাগ, কেন? কারণ ওই যে অক্সিজেনের ভর সংখ্যা ছিল 16 আর কার্বনের ভর সংখ্যা এই আইসোটোপটা হচ্ছে 12, তাহলে 12 ভাগের 1 ভাগ। কারণ কি এটা 12 ভাগের 1 ভাগ মানেই হচ্ছে ওই যে 6 প্রোটন প্লাস 6 নিউট্রন, তো এটা যদি 12 দিয়ে ডিভাইড করো তাহলে আলটিমেটলি যেটা আসবে কি, হয় একটা প্রোটন অর একটা নিউট্রনের ভর চলে আসে। আলটিমেটলি যে হাইড্রোজেনের কাছাকাছি কিন্তু হবে, তাই না? কারণ হাইড্রোজেনের একটা প্রোটন। সো কার্বন আইসোটোপ যখন নিলেন সায়েন্টিস্টরা সবাই মিলে, তখন তারা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের যে ভরটা হবে সেইটাকে কিন্তু তারা রেফারেন্স ধরলেন, সেইটার সাথে কম্পেয়ার করে, ঠিক আছে, অন্য সব অ্যাটমকে তারা ম্যাস নির্ধারণ করলেন, মানে আপেক্ষিকভাবে নির্ধারণ করলেন, ঠিক আছে। তো এবং এই কার্বন আইসোটোপের যে 12 ভাগের 1 ভাগ সেইটা একটা ইউনিট ধরলেন, তাই না? হাইড্রোজেনও না, অক্সিজেনও না, কোনটা? কার্বনের 12 আইসোটোপ, সেইটাকে ইউনিট ধরলেন এবং সেটার একটা নাম হচ্ছে কি অ্যাটমিক ম্যাস ইউনিট, AMU, অ্যাটমিক ম্যাস ইউনিট। ওই যে তোমার ক্লাসে সবচেয়ে হালকা যে বন্ধুটা তাকে ইউনিট ধরছি। এখানে আমি কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ, মানে আলটিমেটলি একটা প্রোটন বা একটা নিউট্রনের যে ম্যাস ওইটার কাছাকাছি কিন্তু চলে আসে, ঠিক আছে। এটাকে AMU বলা হয়। ওই যে 1 সবুজ বলেছিলাম তোমার বন্ধু, সবুজ না, সবুজ না, এটার নাম AMU। এটা গ্রামও না কেজিও না, ইট ইজ নট গ্রাম নর কেজি, হ্যাঁ, গ্রাম বলা যাবে, এটা AMU নাম দিলাম, ওকে। এমনও হইতে পারতো গ্রাম আবিষ্কারের আগেই যদি এই সায়েন্টিস্টরা অ্যাটমের ম্যাস নিয়ে, পরমাণুর ভর নিয়ে আলোচনা করতেন, তখন হয়তো দেখা যেত AMUটা হয়তো একটা গ্রামের ওই ম্যাসের ইউনিট হইতে পারতো। বাট যেহেতু গ্রাম আগে আসছে, সো পরে AMU আসছে, এই জন্য এইটা আর গ্রাম তো বলা যাবে না, এটা AMU, ওকে। এইটাকে আরেকটা নামে ডাকে, সেটাকে বলে ডাল্টন, ওকে। মানে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের যে ম্যাস সেটা হচ্ছে এইটা হয়, হ্যাঁ, এই যে এইটার নাম হচ্ছে, ওই ইউনিটটার নাম হচ্ছে AMU বা ডাল্টন। মানে 1 AMU বললে আমরা এটা বুঝবো বা 1 ডাল্টন বুঝবো। তো আজকে আমরা এই পর্যন্তই জানলাম যে অ্যাটমের ম্যাস আমরা যে কম্পেয়ার করে মাপার জন্য যে একটা ইউনিট ঠিক করতে হবে, রাইট? সব কিছুর পরিমাপের জন্য একটা ইউনিট লাগে, তো সেই ইউনিটটা আজকে জানলাম। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ একটা এই AMU ইউজ করে, ওকে, 1 ডাল্টনটা ইউজ করে ডিটেল একটু আলোচনা করব। কয়েকটা অ্যাটমের রিলেটিভ অ্যাটমিক ম্যাস নিয়ে আমরা ডিসকাস করবো। পিরিয়ডিক টেবিলের নাম্বারগুলো ওই শুরুতে যেটা বলেছিলাম সেগুলো আমরা এই পাজলটা সলভ করবো, নাম্বারগুলো আসলে কেন এরকম, দশমিকের পরে এতগুলো নাম্বার কোনোটাতে নাই কেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।